একটি ছোট দেশ যার জন্ম হয়েছিল যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে, আরেকটি দেশ যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর একটি। কিন্তু 2026 সালে হঠাৎ এমন একটি খবর ভাইরাল হলো যা পুরো দক্ষিণ এশিয়ায় আলোড়ন সৃষ্টি করে। খবরটি ছিল মাথাপিছু আয়ে নাকি বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারতকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক, গর্ব, সমালোচনা এবং রাজনৈতিক আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এই খবর কতটা সত্য? মাথাপিছু আয় আসলে কি, আর বাংলাদেশ কিভাবে এমন জায়গায় পৌঁছালো? 2026 সালের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের নামমাত্র মাথাপিছু মোট দেশজ উৎপাদন দাঁড়াতে পারে প্রায় $2,911। অন্যদিকে ভারতের হতে পারে প্রায় $2,813, অর্থাৎ কাগজে কলমে বাংলাদেশ সামান্য এগিয়ে। খবরটি প্রকাশের পর পুরো দক্ষিণ এশিয়ায় শুরু হয় আলোচনা। কারণ কয়েক দশক আগেও বাংলাদেশকে অনেকেই দরিদ্র রাষ্ট্র হিসেবে দেখত, কিন্তু এখন সেই দেশই বিশ্বের অন্যতম বড় অর্থনীতির সঙ্গে তুলনায় উঠে এসেছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মাথাপিছু আয় মানে এই নয় যে দেশের প্রতিটি মানুষ সেই পরিমাণ টাকা আয় করছে। এটি মূলত একটি দেশের মোট অর্থনীতি মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে গড়ে কত দাঁড়ায়, অর্থাৎ দেশের মোট অর্থনৈতিক উৎপাদন ভাগ মোট মানুষ। এটি অর্থনীতির একটি সূচক মাত্র। আর এখানেই অনেক মানুষ বিভ্রান্ত হয়, কারণ মাথাপিছু আয়ে এগিয়ে যাওয়া মানে মোট অর্থনীতিতে এগিয়ে যাওয়া নয়। বাস্তবতা হল, ভারত এখনও বিশ্বের অন্যতম বড় অর্থনীতি। দেশটির মোট অর্থনীতি $4 ট্রিলিয়ন বেশি। অন্যদিকে বাংলাদেশের মোট অর্থনীতি প্রায় $500 বিলিয়ন কাছাকাছি, অর্থাৎ মোট অর্থনীতি, শিল্প, প্রযুক্তি, সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাব সব দিক থেকেই ভারত এখনও অনেক বড় শক্তি। তাহলে বাংলাদেশ কিভাবে মাথাপিছু আয়ে এগিয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের জনসংখ্যা ভারতের তুলনায় অনেক কম, তাই মোট অর্থনীতি ছোট হলেও মাথাপিছু হিসাব তুলনামূলকভাবে বাড়তে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। গত এক দশকে তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতিকে বদলে দিয়েছে। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের পোশাক এখন তৈরি হয় বাংলাদেশে। তৃতীয়ত, নারী শ্রমশক্তির অংশগ্রহণ। গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে কারখানা, বাংলাদেশের লাখো নারী অর্থনীতিতে যুক্ত হয়েছেন। চতুর্থত, রপ্তানি ও প্রবাসী আয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকায় বাংলাদেশি শ্রমিক ও রপ্তানি বাজার অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। তবে অনেক অর্থনীতিবিদ বলছেন শুধু নামমাত্র মাথাপিছু আয় দিয়ে পুরো বাস্তবতা বোঝা যায় না, কারণ রয়েছে ক্রয় ক্ষমতার সাম্য। সহজ ভাষায়, একই টাকায় কোন দেশে কত বেশি জিনিস কেনা যায়, এই হিসাবে ভারত এখনো অনেক ক্ষেত্রে এগিয়ে। অর্থাৎ ডলারে মাথাপিছু আয় কম দেখালেও ভারতের অভ্যন্তরীণ বাজার অনেক বড় ও শক্তিশালী। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পরিবর্তন কি স্থায়ী? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন সম্ভবত না, কারণ ভারতের অর্থনীতি এখনো দ্রুত বাড়ছে এবং ভবিষ্যতে ভারত আবার মাথাপিছু আয়েও এগিয়ে যেতে পারে। তাই অনেকেই এই ঘটনাকে বলছেন সাময়িক অতিক্রম। কারণ এটি শুধু অর্থনীতির গল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তনের গল্প। এক সময় যাকে অসম্ভব ভাবা হতো, আজ সেই বাংলাদেশ বিশ্ব অর্থনীতির আলোচনায় জায়গা করে নিয়েছে। ছোট দেশ হয়েও দ্রুত উন্নয়ন সম্ভব, আর এটিও মনে করিয়ে দিচ্ছে শুধু বড় অর্থনীতি হলেই যথেষ্ট নয়, মানুষের গড় উন্নয়নও গুরুত্বপূর্ণ। আজ দক্ষিণ এশিয়ায় এক নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। একদিকে বিশাল ভারত, অন্যদিকে দ্রুত পরিবর্তনশীল বাংলাদেশ। প্রতিযোগিতা শুধু সংখ্যার নয়, উন্নয়ন মডেলেরও। আর সেই কারণেই এই $2,911 বনাম $2,813 শুধু একটি পরিসংখ্যান নয়, এটি পুরো অঞ্চলের পরিবর্তনের প্রতীক।